নমস্কার বন্ধুরা, কথার আজকের পর্বে আমরা দেখতে চলেছি অগ্নি চালাকি করে বলে, আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ঘি দেবো না, যা তুই গিয়ে সবজিটা সার্ভ কর। কথা বলে, সত্যি বলছেন তো? অগ্নি বলে হ্যাঁ হ্যাঁ। যেই কথা যায় অমনি চট করে অগ্নি গিয়ে ঘিটা নিয়ে চলে আসে আর খিচুড়িতে মিশিয়ে দেয়। কথা দেখে ফেলে, বলে আপনি ঘিটা দিয়ে দিলেন। অগ্নি বলে, শোন, যখন রান্না করবি না ভালো করে রান্না করবি, নাহলে সেফ এবির বদনাম হবে। ছোটকা আবারও অগ্নির সাথে মজা করতে থাকে। অগ্নি বলে, তোর এই কথাবার্তার কি কোনো এক্সপায়ারি ডেট নেই নাকি? বাজে কথা যত সব। কথা আর জুনি হাসতে থাকে। অগ্নি বলে, তুই আবার মিটিমিটি হাসছিস কি? আই হেল্প কর। ওর কথা আর অগ্নি দুজন মিলে সবাইকে খাবারটা সার্ভ করতে থাকে। এরপরে ঋতু যখন খাবার সার্ভ করছে, এদিকে যখন ঋতু খাবারটা সার্ভ করছে, তখন প্রত্যয় ঋতুর খেয়াল রাখছে, জামাটা ধরে ধরে রাখছে যাতে জলে না পড়ে যায়। একজন ভদ্রমহিলা খাওয়া দাওয়া করার পর কথাকে আশীর্বাদ করে, বলে, তোমার মতো মেয়ে খুব কম দেখা যায় যারা গরিবদের কথা ভাবে। তুমি খুব খুশি হও মা। কথা মনে মনে ভাবতে থাকে, আমারও একটাই বাসনা, আমরা সবাই মিলে যাতে ভালো থাকি। তোমাদের সকলের আশীর্বাদের জোরে আমি ঠিক কিরিটের পাথর দুটো খুঁজে বের করবই, মনে মনে বলতে থাকে কথা। এদিকে দেখা যাচ্ছে অঙ্কিত আর ছোটকা মিলে গেস্টদের আপ্যায়ন করছে। অ্যাকচুয়ালি গেস্টদের আপ্যায়ন করার কথা অঙ্কিতেরই, কিন্তু ছোটকা ওখানে মিছিমিছি চলে এসেছে। ছোটকাকে বুঝিয়ে শুনিয়ে ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয়, কাকি এসে নিয়ে যায়। আর সেই সময় সেখানে আসে জুনি। জুনি তো অঙ্কিতকে দেখে সেখান থেকে চলে যেতে থাকে। সেই সময় অঙ্কিত জুনিকে বাধা দেয় যে একটু শুনুন প্লিজ। বলে যে, সেদিন আপনাকে যে সমস্ত কথাগুলো বলেছিলাম আপনার কি তাতে খারাপ লেগেছে? তারপর থেকে আমার সঙ্গে কথা বলছেন না, আমার থেকে দূরে দূরে থাকছেন, আমায় ইগনোর করছেন কেন? জুনি বলে, আপনি আমাকে মাফ করবেন অঙ্কিত বাবু, আর ওই ব্যাপারে দয়া করে কোনো প্রশ্ন করবেন না। দেখুন, আমি আপনার বাড়ির একজন আশ্রিতা মাত্র, আর আপনার উপর কোনো অভিযোগ, কোনো খারাপ লাগা কিচ্ছু নেই আমার। আমি জানি যে আমার জীবন, আমার ভবিষ্যৎ নিয়ে আমাকেই ভাবতে হবে, কিন্তু প্রান্তিকের ঘটনাটা ঘটে যাওয়ার পর আমার জীবনে সবসময় একটা ভয় কাজ করে। দেখা যায় ওদিকে চিত্রা কথাগুলো শুনছে দুজনের। চিত্রা বলে, জুনি আবারও অঙ্কিতের সাথে কথা বলছে, এই মেয়েটা তো বড্ড বাড়াবাড়ি করছে। আমার ছেলের পেছন তো কিছুতেই ছাড়ছে না, মেয়েটাকে একটু অন্যভাবে হ্যান্ডেল করতে হবে, এবার একটু কড়াভাবে মেয়েটাকে শাসন করতে হবে। চিত্রা বলে। অঙ্কিত কিছু বলতে গেলে জুনি ওখান থেকে চলে যায়, আর যেই যাবে অমনি চিত্রা ধরে ফেলে জুনিকে। চিত্রা বলে, কি ব্যাপার জুনি, আমার ছেলের সাথে তো দেখছি তোমার কথাই শেষ হয় না, খুব ভালো লাগে নাকি ওর সাথে কথা বলতে? তোমাকে তো আমি এর আগেও সাবধান করেছিলাম জুনি, অঙ্কিত আমার একমাত্র ছেলে, তোমাকে তো আমি এর আগেই বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা তো হলো না। সবার অনুমতি পেয়ে তুমি এই বাড়িতে আবার থাকতে শুরু করলে। আচ্ছা, তাতে কি তুমি সাপের 5 পা দেখে নিয়েছো? জুনি চুপ করে থাকে ভয়ে। সেই সময় পাশ দিয়ে কথা যায়, কথা দেখতে থাকে যে কি হচ্ছে এখানে। চিত্রা বলে, শোনো জুনি, আমি তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, আমার ছেলের আশেপাশেও যাতে আমি তোমাকে না দেখি। কথা চিত্রা সমস্ত কথা শুনতে থাকে। চিত্রা বলে, এরপর যদি আমার ছেলের ধারে কাছেও তোমাকে দেখেছি, তোমাকে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে আমি এই বাড়ি থেকে বের করে দেবো। আর শুধু তোমাকেই নয়, ওই কথাকেও। কথা দূর থেকে সবটাই দেখতে থাকে, কিন্তু এক্স্যাক্ট কি কথা হচ্ছে সেটা শুনতে পায় না। চিত্রা চলে যায়। জুনি তো খুব ভয় পেয়ে যায়। কথা তখন জুনির কাছে আসে, জিজ্ঞাসা করে, কি বলছিল রে মেচুমা তোকে? জুনি কিচ্ছু বলে না, কাঁদে আর চুপ করে থাকে। বলে, কিচ্ছু হয়নি, চল। কথা মনে মনে বলতে থাকে, আমি চাই না যে আমার জন্য কথা জীবনে কোনো অশান্তি হোক, তাই ওকে আমি কিছু বলতে চাই না। কথাকে ডেকেই জুনি ওখান থেকে চলে যায়। এদিকে কথাও ভাবে, জুনির কিছু তো একটা হয়েছে, কিন্তু আমাকে বললো না কেন? এদিকে কথা পুজোর জোগাড় করতে থাকে। ওদিকে প্রিয়া গোপালের সিংহাসন এনে কর্তা দিদার হাতে দেয়, বলে যে, এ নাও, এটা ভ্যাবলাচরণের মা দিল। তখন কর্তা দিদা বলে, এটা কি ধরনের কথা মা? উনিও তোমার আরেক মা। তখন ওখানে প্রত্যয় আসে, এসে বলে, হ্যাঁ, তুই হচ্ছেন এও স্ত্রী, আর ও হচ্ছে তোর স্বামী, আর উনি তোমার আরেক মা। বুঝতে পেরেছিস? তুই হচ্ছিস একজন এও স্ত্রী। এই এও স্ত্রীর কথাটা শুনে প্রিয়া তো খুব রেগে যায়, বলে, দিম্মা তুমিও কিছু বলো না। তখন প্রিয়া চলে যায় ওখান থেকে। এদিকে দেখা যায় ছোটকা আবারও কথার আর অগ্নির পেছনে লেগেছে। অগ্নি তো খুব রেগে যায়, কথাকে বকাবকি করতে থাকে। তখন ঠাম্মি বলে, না, এরকমটা এত বাড়ি ভর্তি লোক আছে, এরকমটা কখনো করতে হয়? এই সব নিয়ে হাসি মজা চলতেই থাকে। তখন সেখানে আচার্যি মশাই আসে, এসে বলে যে, আমরা এবার তাহলে পুজোটা শুরু করি। কর্তা দিদা বলে, হ্যাঁ, শুরু করুন। ছোটকা বলে কথাকে, কথা, গোপালের জন্য যে বিশেষ ভোগটা বানিয়েছি সেটা আনবি না? কথা বলে, হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। এদিকে চিত্রা ঠাকুর ঘরে জোগাড় করছে, আর সেই সময় পিসিয়ে আসে, এসে বলে যে, তালক্ষীরে এলাচটা দিয়েছিস তো যেরকমভাবে মা দিত? তখন চিত্রা বলে, হ্যাঁ, এতদিন ধরে আমি বাড়ির বড় বৌমার দায়িত্ব পালন করে এসেছি, আজকে দায়িত্বটা আমার হাতে নেই, কিন্তু তা বলে আমি ভুলে যাইনি। পিসিয়া বলে, তুমি রাগ করলে? দেখো, এক প্রজন্ম আরেক প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেবে, এটাই তো নিয়ম, বলো, তুমি রাগ করো না এতে। ছি ছি লেখা, তুমি এসব কি বলছো? জানো তো, এই বাড়িতে বোধহয় তোমার মেজ বৌদিকে কেউ ঠিক করে চিনতেই পারলো না। এই যে কথাটা বললে, এতে সত্যিই আমার কষ্ট হলো। আমি রাগ করিনি গো, বলছি তুমি পায়েসটা নিয়ে যাও, আমি ক্ষীরটা নিয়ে যাচ্ছি। পিসিয়া চলে যায়। চিত্রা বলে, তুমি সত্যি বলেছো লেখা, রাগ তো আমার একটু হচ্ছেই। লেখা চলে যাওয়ার পর কথাগুলো বলে,
আর হাতে একটা স্যান্ডস্টোন নেয়, বলে এই স্যান্ডস্টোন দিয়ে আজকে আমি আমার কাজ সারবো। এই স্যান্ডস্টোন যে কোনো তরল পদার্থতে দিলে শুষে নেয় পুরোটা। সবাই ভাববে গোপাল ভোগ খাচ্ছে। গোপাল খুব খুশি হয়েছে, সবাই সেই সব দেখতে ব্যস্ত হয়ে পড়বে। আর ঠিক সেই ফাঁকে চিত্রা গুহ গোপালের বাঁশি চুরি করে ফেলবে বলে হাসতে থাকে। এরপর সেখানে কথা আসে। কথা মেজমা বলে ডাকতেই চিত্রা ভয় পেয়ে যায়। কথা বলে আমি তাহলে নিয়ে যাই। চিত্রা বলে না না, আমি পায়েস তো আগেই পাঠিয়ে দিয়েছি লেখার হাতে। কথা বলে তাহলে আমি ক্ষীরটা নিয়ে যাই। তখন চিত্রা বলে না, ক্ষীরটা আমি নিয়ে যাব, তুমি বরং যে বিশেষ ভোগটা বানিয়েছো সেটা নিয়ে যাও। কথা তাই নিয়ে যায়। চিত্রা প্ল্যান করে কটা প্রসাদের থালাও কথার হাতে পাঠিয়ে দেয়, যাতে চিত্রাকে কেউ সন্দেহ না করে। কথাকে ক্ষীরটা দিয়ে পাঠিয়ে দেয় আর বলে তুমি এটা নিয়ে যাও, আমাকে তো দুধটাও নিয়ে যেতে হবে। কথা যাওয়ার পর চিত্রা মনে মনে বলতে থাকে, তোমাকে আর জীবনেও জন্মাষ্টমীর পুজো করতে হবে না। পুজো শুরু হয়ে গেছে। দেখা যাচ্ছে পুজো শুরু হতে হতে চিত্রা বলে ওঠে, দুটো বাড়ির পরে নাকি মিত্তিরদের বাড়ি, তার বাড়িতে নাকি গোপাল জাগ্রত হয়ে গেছিল। যাতে তার প্ল্যানটা পুরোপুরিভাবে সাকসেস করতে পারে সেই জন্য চিত্রা চেষ্টা করছে। প্রিয়া শাশুড়িমা বলতে থাকে, ওমা তাই নাকি, তো গোপাল জাগ্রত হয়ে কি করলো? তখন চিত্রা বলে, কি আর করব, গোপাল পুজোর জায়গায় ছোট ছোট পায়ের ছাপ দেখতে পাওয়া গেছে। সেই সব দেখে কি হুলুস তুলুস ব্যাপার। বাড়ির বড়রা তো এটা শুনে খুব খুশি হয়ে যায়, ছোটরা বিশ্বাস করে না। অঙ্কিত বলে, এমনটা আবার হয় নাকি? চিত্রা বলে, শোন, ঠাকুর দেবতার ব্যাপার নিয়ে বেশি হাসি মজা করবি না। অগ্নি বলে, কি বলছে এসব, কোনো মাথা মুন্ডু নেই, যা তা বলে হাসতে থাকে। তখন কাকিয়া বলে, এসব কিছু বলো না, এই সমস্ত কিছু বলো না অগ্নি, এভাবে বলো। তুমি জানো আমি আর তোমার ছোটকা এই জাগ্রত দৃশ্য দেখার জন্য কত অপেক্ষা করে, কিন্তু তিনি বোধহয় আমাদের জন্য অন্য কিছু ভেবে রেখেছে। ছোটকা তখন কাকিয়াকে সামলে। কর্তা দাদু বলে গোপালকে, গোপাল যদি এরকম দৃশ্য কোনোদিনও চাক্ষুষ করাবে মনে করো তাহলে করিও কিন্তু। চিত্রা বলে, যাক, এবার মনে হয় আমার প্ল্যানটাকে কার্যকরী করানো যাবে। ঠাম্মি মনে মনে প্রার্থনা করতে থাকে যাতে কিরিটের পাথরটা আমরা খুঁজে পেয়ে যাই। এদিকে দেখা যাচ্ছে অগ্নি আর তার টিম অঙ্কিতকে জিজ্ঞাসা করে, তোর কি হয়েছে রে? অঙ্কিত বলে, তোরা আমাকে নিয়ে ভাবিস না, আমার কিছু হয়নি, তোরা বরং পুজোতে কনসেন্ট্রেট কর, বুঝতে পারলি? প্রত্যয় তখন বলে দেখ, তোর মনের কথা তুই আমাকে না বললে যে আমি বুঝতে পারবো না এমনটা তো নয়। প্রত্যয় জিজ্ঞাসা করাতে অঙ্কিত চুপ করে থাকে। প্রত্যয় বুঝতে পারে, বলে, সব রাস্তা মসৃণ হয় না, তোকে তো আমি বলেছিলাম, তুই কেন এই রাস্তায় পা দিতে গেলি বলতো? এদিকে আচার্যি মশাই বলে, এখন আরতি শুরু হবে। আর কথাকে বলে, কথা মা, আমি চাইছি আরতিটা তুমি করো, তোমার মনস্কামনা যা আছে তুমি গোপালের কাছে প্রার্থনা করে নাও। অগ্নিভোগেও ডাকে, বলেন, কথা মা যখন আরতি করবে তখন তুমিও সঙ্গে থেকো। কর্তা দাদু বলতে থাকে, হয়ে গেল, আবার একটা অশান্তি বাঁধলো বলে, গোপালকে এনে দিয়েছে বলে সে পুজোর কোনো কাজে হাত লাগাবে? কর্তা দিদাকে বলে কর্তা দাদু। পিসিয়া বলে, বাবা থাক না, আজকের দিনে আবার এসব কথা বলতে হবে। কর্তা দিদা মনে মনে ভাবতে থাকে, হে ভগবান, এই পুজো বাড়িতে আবার না এই দাদু নাতির মধ্যে কোনো ঝামেলা লাগে। আচার্য মশাই বলে, আচ্ছা আমি কি কোনো ভুল করে বসলাম অগ্নিমুখে ডেকে? কর্তা দাদু বলে, না না, আপনার কোনো ভুল নেই। তাও প্রার্থনা করতে থাকে যাতে আজকে পুজোর দিনে কোনো ভুল না হয়, কোনো কিছু না হয়, তুমি দেখো। অগ্নি তো খুব রেগে যায়, আসতে চায় না। তখন প্রিয়া বলে, কথা কেন ওকে জোর করা হচ্ছে বলতো সবসময় ব্রোকে? আমি তো সেটাই বুঝতে পারছি না, তোরা কেন ওকে জোর করছিস? অ্যানিও তাই বলে, হ্যাঁ আমিও তো বুঝতে পারছি না কেন তোরা করছিস এরকমটা ব্রোয়ের সাথে। দাদু বলে, কথা মা তুমি নিজেই শুরু করো, ওকে ডাকতে হবে না, ও এরকমই থাকবে। তখন অগ্নিভ রেগে যায় তার দাদুর উপর, বলে, আমাকে বারবার কেন বলা হচ্ছে আসার জন্য? পরে অগ্নি রাগ দেখাতে থাকলে ঠাম্মি চুপ করতে বলে। অগ্নি বলে, আমাকে কিন্তু জোর করে কিছু করানো যাবে না, আমি আগেই বলেছি, যেটা আমি বিশ্বাস করি না সেটা আমি করব না। কথা অগ্নিকে বলে, পাচক মশাই, আপনি ঈশ্বরে বিশ্বাসী নাই হতে পারেন, তার জন্য আপনাকে কেউ জোর করছে না, কিন্তু এখানে যে গুরুজনেরা রয়েছেন তারা যখন আপনাকে বলছে তখন আপনার কথাটা শোনা উচিত, ওনাদের মান রাখতে। অগ্নি যেতে রাজি হয় না। কথা বলে, বেশ, তাহলে আপনার কাছে আপনার রাগটাই সব থেকে বড়, তাই তো? অগ্নি চলে যায়, কিন্তু যেতে যেতে তার মায়ের কথাটা মনে পড়ে। বলেছিলেন যে কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তুমি কিন্তু করবে না। সবসময় একটা কথা মাথায় রাখবে, এত কিন্তু রাগ করা ভালো নয়, কারণ তোমার নামের সাথে কিন্তু গুহবাড়ির মান সম্মান জুড়ে আছে। তুমি খারাপ হওয়া মানে আমাদের সবার বদনাম হওয়া। মায়ের বলা কথাগুলো মনে পড়তে কথার সাথে অগ্নি একসাথে আরতি করতে থাকে। এটা দেখে কথা আর বাড়ির সবাই খুব খুশি হয়। অষ্টোত্তর শতনাম গাইতে গাইতে কথা গোপালের আরতি করতে থাকে, আর সঙ্গে অগ্নিও। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব ভালো লেগে থাকলে চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ সবাই ভালো থেকো।